নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। গ্রেড 3 থেকে গ্রেড 2 তে উন্নীত করা হলো আগরতলার এমবিবি বিমানবন্দরকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রেড 2 তে উন্নীত হওয়ার কারণে বৃদ্ধি পাবে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করেছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি অত্যন্ত গর্বের বিষয় যে এমবিবি বিমানবন্দর আগরতলাকে যাত্রী চলাচল এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে গ্রেড 3 থেকে গ্রেড 2 এ উন্নীত করা হয়েছে। তার সামাজিক মাধ্যমে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সার্কুলার শেয়ার করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য ক্রমাগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা সার্কুলার অনুসারে এমবিবি বিমানবন্দর ছাড়াও ভোপাল, মাদুরাই, সুরাট, উদয়পুর এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরগুলিকেও গ্রেড 3 থেকে উন্নীত করা হয়েছে গ্রেড 2 এ। আগরতলা থেকে 20 কিলোমিটার উত্তরে রয়েছে এই এমবিবি বিমানবন্দর। গ্রেড 2 তে উন্নীত হওয়ার কারণে বিমানবন্দর পরিচালকের পদমর্যাদা যুগ্ম মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পর্যন্ত উন্নীত হবে এবং আগরতলা এমবিবি বিমানবন্দরে কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে উল্লেখযোগ্যভাবে। এমবিবি বিমানবন্দর হল গুয়াহাটি বিমানবন্দরের পরে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেবার জন্য বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে রাজ্য সরকার। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার পর বিমান পরিষেবা চালু হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং আগরতলার মধ্যে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিষয়টিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উল্লেখ করা যেতে পারে, আগরতলা চট্টগ্রাম রুটে বিমান পরিষেবা দেবে স্পাইস জেট এবং সেই অনুযায়ী ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে 15 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 2022 সালের ডিসেম্বর মাসে 3 মাসের অগ্রিম হিসেবে এই খাতে আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষকে 3.85 কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইমিগ্রেশন ব্যুরোতে নিযুক্ত করেছে 25 জন পুলিশ কর্মী। এমবিবি বিমানবন্দরের পাশাপাশি উত্তর ত্রিপুরার কৈলাসহর এবং কমলপুর বিমানবন্দর চালু করার বিষয়েও সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। গত 4 জানুয়ারি 2022 সালে 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে এমবিবি বিমানবন্দর থেকে প্রতিদিন 4000 জনের বেশি যাত্রী চলাচল করে, যেখানে ওঠানামা করে 13টি ফ্লাইট। পিক আওয়ারে একই সাথে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় যাত্রীদের পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে 30,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনালটি। রাজধানী থেকে 20 কিলোমিটার উত্তরে অবস্থিত এই আগরতলা বিমানবন্দর, যা আগে পরিচিত ছিল সিঙ্গারবিল বিমানবন্দর নামে, জুলাই 2018 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামকরণ করা হয়েছিল এই আগরতলা বিমানবন্দরটি। 1942 সালে তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দান করেছিলেন এই বিমানবন্দরের জমিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ার ফোর্সের প্রযুক্তিগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এই বিমানবন্দর। এবার আপগ্রেডেশনের ফলে নতুন টার্মিনাল, রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত করা হবে এমবিবি বিমানবন্দরে। ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জন্য তৈরি করা হবে নতুন রানওয়ে, পার্কিং এর জন্য তৈরি করা হবে নতুন অ্যাপ্রন, টার্মিনাল এবং বিমানবন্দরের অন্যান্য অংশ সংযুক্ত করার জন্য তৈরি করা হবে নতুন পরিবহন সুবিধা, লাগেজ হ্যান্ডলিং উন্নত করার জন্য তৈরি করা হবে নতুন লাগেজ হ্যান্ডলিং সিস্টেম। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কুম্ভ মেলা উপলক্ষে বাতিল করা হলো আগরতলা দিল্লি এবং দিল্লি আগরতলা যথাক্রমে 27 এবং 29 তারিখের যাত্রী রেল পরিষেবা। এদিকে ঘন কুয়াশা এবং অন্যান্য কারণে দূরপাল্লার রেলের অধিক বিলম্বে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যের যাত্রী সাধারণদের। প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার যাত্রী ট্রেন। এর মধ্যে রয়েছে একজোড়া আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস সহ উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশ কিছু ট্রেন। একই কারণে বহু ট্রেন চলাচল হচ্ছে ঘুরপথে। পাশাপাশি দেশের উত্তরাংশ জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট। ফলে রাজ্য সহ সীমান্ত রেল এলাকার দেশের বিভিন্ন অংশের বহু দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল করছে অস্বাভাবিক দেরিতে। এসব ট্রেনের মধ্যে রয়েছে রাজধানী শহর আগরতলার সঙ্গে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশনের সংযোগ রক্ষাকারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনও। শীত পড়তেই 7 থেকে 12 ঘন্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে এই ট্রেন। আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস
চলাচল করছে 3 থেকে 7 ঘন্টা দেরিতে। একইভাবে আসামের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ দেশের উত্তর অংশের সঙ্গে সংযোগ রক্ষাকারী বহু ট্রেন চলাচল করছে অনেকটাই বিলম্বে। শুধু দেশের উত্তরাংশ নয়, পূর্ব এবং মধ্যাঞ্চল সহ দক্ষিণাংশের মধ্যে চলাচল করা বিভিন্ন ট্রেনও গত প্রায় যথেষ্ট দেরিতে আসা যাওয়া করছে গত প্রায় 2 মাস ধরে। এর বিরূপ প্রভাব পড়েছে যাত্রী সাধারণের উপর। সৃষ্টি হয়েছে ক্ষোভ। নির্দিষ্ট সময়সূচি না মেনে যাত্রী ট্রেন চলাচলে দুর্ভোগ সইতে হয় নিত্যযাত্রীদের। তাদের পক্ষে সময়মতো গন্তব্যে পৌঁছা অথবা আসা যায় না। তাতে চিকিৎসা সহ নানা প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রী সাধারণকে। পড়তে হচ্ছে বিপাকে। এই কারণে তাদের যাত্রাপথের খরচ যায় বেড়ে। ত্রিপুরার মতো দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক এলাকায় অবস্থিত রাজ্যের মানুষের সমস্যা আরো বেশি। কারণ এই রাজ্যে জলপথের কোনো সুবিধা নেই। সড়ক পথে বহিরাজ্য তথা দূরপাল্লায় চলাচলের সুযোগ কার্যত নেই। বিমান পথে চলাচল আজও সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে রাজ্যে ব্রডগেজ রেলপথ চালু হওয়ার পর থেকে রেলপথে দূরপাল্লার যাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের সিংহভাগ মানুষ। এই অবস্থায় বিভিন্ন যাত্রী ট্রেন অস্বাভাবিক দেরিতে চলাচল করা সহ আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসের মতো বাতিল হওয়ায় বিপদ আরও বেড়েছে রাজ্যবাসীর। 27 জানুয়ারি আগরতলা থেকে নয়াদিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য নির্দিষ্ট তেজস রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একইভাবে বাতিল করা হয়েছে 29 জানুয়ারি আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে আসার জন্য নির্দিষ্ট তেজস রাজধানী এক্সপ্রেস। ফলে আরও এক প্রস্থ দুর্ভোগ সইতে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট যাত্রী সাধারণেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 31 জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশন চলবে 4 এপ্রিল পর্যন্ত। 1 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এদিকে এবারের বাজেট অধিবেশনের নজরে থাকবে এক দেশ এক নির্বাচন বিল। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি। 2 দফার অধিবেশন চলবে 2 মাসেরও বেশি সময় ধরে। বাজেট অধিবেশন শেষ হবে 4 এপ্রিল। এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটা হবে তাঁর একটানা 8ম বাজেট। রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে। 31 জানুয়ারি প্রথম দিনেই সংসদের 2 কক্ষ লোকসভা ও রাজ্যসভায় ভাষণ দেবেন অর্থমন্ত্রী। সংসদীয় বাজেট অধিবেশন হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়টি চলবে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্বে রাষ্ট্রপতি বক্তৃতার জবাবি ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি। এরপর 24 দিনের বিরতি। এই বিরতিতে বাজেটের নানাবিধ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ফের বাজেট অধিবেশন শুরু হবে 10 মার্চ থেকে এবং শেষ হবে 4 এপ্রিল। এই পর্বে বিভিন্ন মন্ত্রকের ত্রাণ মঞ্জুর থেকে আরম্ভ করে সমাপ্তি হবে বাজেট প্রক্রিয়ার। পুরো সংসদীয় বাজেট অধিবেশনের পর্বে মোট অধিবেশন হবে 27টি। গত শীতকালীন অধিবেশন নানাবিধ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ। এরই মধ্যে লোকসভায় পেশ হয় এক দেশ এক নির্বাচন বিল। এই বিল বাস্তবায়িত হলে একই সময় দেশের সর্বত্র বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। কংগ্রেস সহ বিরোধী দলগুলো তীব্র বিরোধিতা করে এই বিলের। যৌথ সংসদীয় কমিটি গঠিত হয় এই বিল পর্যালোচনার জন্য। 4 জানুয়ারি অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম বৈঠক। স্বাভাবিকভাবেই আসন্ন বাজেট অধিবেশনেও নজরে থাকবে এক দেশ এক নির্বাচন বিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 4টি শাখায় সংগঠন একত্রিত হয়ে ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মোট 10 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচি পালিত হয় বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরও কোনো সুরাহা হয়নি। তাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 10 দফা দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। গত 17 ডিসেম্বর দাবিসমূহ এবং আন্দোলন কর্মসূচির ব্যাপারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে অবগত করা হয়েছিল। এই আন্দোলন কর্মসূচি
কর্মসূচির অঙ্গ হিসেবেই এই দিনের ধর্ণা সংগঠিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। শনিবার ধর্ণা কর্মসূচি থাকা সত্ত্বেও ব্যাংকে কোনো ধরনের গ্রাহক পরিষেবা বন্ধ রাখা হয়নি, কিন্তু এই দিনের ধর্ণা কর্মসূচির পর তাদের দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ না করা হলে আগামী দিনে ব্যাংক ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। আগামী 27 জানুয়ারি রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে। যদি এই দিনের ধর্মঘটের ফলে কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে আগামী 24 ও 25 ফেব্রুয়ারি দুদিনের জন্য ব্যাংক ধর্মঘট পালন করা হবে। কিন্তু এরপরও যদি দাবি পূরণে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী 15 মার্চ থেকে লাগাতার ব্যাংক ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তারা। যে নোটিশটা দেওয়া আছে 17 ডিসেম্বরে, এখানে কিন্তু আমরা জানুয়ারিতে একটা স্ট্রাইকের কর্মসূচি রেখেছি 27 জানুয়ারি। ওটাতেও যদি ওনাদের কোনো টনক না নড়ে দেন আমরা ফেব্রুয়ারিতে দুদিনের ধর্মঘট ডেকেছি। তারপরেও যদি না পারে 15 মার্চ থেকে আমাদের লাগাতার ধর্মঘট চলবে। ধর্মঘট কিন্তু আমাদের জন্য আপনারা জানেনও হয়তো, ধর্মঘট কিন্তু আমাদের বেতন দিয়ে হয়, সবেতনে আমরা ধর্মঘট করি, ওই দিন কিন্তু আমরা বেতন পাই না। তাহলে দেখেন আমরা আমাদের বেতন স্যাক্রিফাইস করে আমাদের দাবির জন্য আন্দোলন করছি। ওনারা কিন্তু স্পন্সার ব্যাংক থেকে এসেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এসেছেন, ওরা কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছে। আশা করছি আপনাদের সাহায্যে যাতে আমাদের ভয়েসটা ম্যানেজমেন্টের কানে সঠিকভাবে পৌঁছায়। ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, নাবার্ড আছেন, রিজার্ভ ব্যাংক আছেন, আমাদের এখানে পিএনবি সার্কেল অফিস আছেন, বা আমাদের স্টেট গভর্নমেন্টেরও শেয়ার আছে। তো সব স্টেক হোল্ডারদের কাছে যেন আমাদের আওয়াজটা ঠিকভাবে পৌঁছায়, ওটা নিয়ে যাতে কোনো মিসকনসেপশন বা ভুল বুঝাবুঝি না হয়, গভর্নমেন্টের কাছে যাতে কোনো ভুল বার্তা না যায় যে ওরা অন্য কোনো মোটিভ নিয়ে করছে, এই ধরনের কোনো যাতে রং প্রোপাগান্ডা না যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। এটাই আমার তরফ থেকে, জয়েন্ট ডেভেলপমেন্ট পক্ষ থেকে এটা আমার আপনাদের প্রতি আবেদন রইল। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে মুখ্য দাবি হল ব্যাংকের বদলি নীতি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্ট নিজেদের ইচ্ছে অনুযায়ী বদলি করছেন বলে অভিযোগ কর্মচারীদের। এই ক্ষেত্রে নাবার্ডের গাইডলাইন অনুযায়ী ব্যাংকের সমস্ত ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই বদলি নীতি চালু করতে হবে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া ব্যাংকের সমস্ত শাখা সংগঠনগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। গ্রামীণ এলাকায় ব্যাংকের লোন সংক্রান্ত সমস্যার জন্য সঠিক গ্রাহক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গ্রামীণ এলাকার বেশিরভাগ লোকের নথিপত্র সই সংক্রান্ত সঠিক অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই গ্রামীণ এলাকায় সঠিক গ্রাহক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু সহজ উপায় অবলম্বন করতে হবে বলে জানান ব্যাংকের কর্মচারীরা। বিশেষ করে গ্রামীণ এলাকায় কিছু শাখায় টয়লেটের ব্যবস্থা না থাকায় ব্যাংকে কর্মরত মহিলাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই অবিলম্বে এই ব্যাপারে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আরও কয়েকটি দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। গ্রো করাচ্ছি, তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে, যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয়, মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে। এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড। তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি। এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সবকিছু ওই লেভেলের নিয়ে যাই, তো জেনারেল মানুষ যারা এখনো টিপসই দিয়ে টাকা তুলে ব্যাংক থেকে, ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘটের কারণে ব্যাংকের গ্রাহকদের নানা সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের তাদের দাবি পূরণের পাশে থাকার আবেদন জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ব্যাংকের কর্মকর্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।